তুই আমাকে খাইয়ে দে। কি? বরুণের এত কাজ বাকি আছে, এখন সবটা আমাকে একা হাতে সামলাতে হবে। আমি কি করে খাবো তোকে এখন? এখন আমি পারবো না, নিয়ে ধর। আরে মিতুল মা, কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি খেয়ে নেবো, খাইয়ে দে না। বরুণের আগে আমি হাত একটু করতে পারবো না। গুগলি নে, খেয়ে নে, একদম বায়না করবি না। নে মিতুল মা, প্লিজ 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 খাইয়ে দে। তুই এখনো ছোটতেই আছিস মা, নিজের হাতে খেতে পারবি না? একটু বলতো, এত করে মা বলছে খেয়ে নি না মা। ঠিক আছে, খাইয়ে দিবি না তো আমিও খাবো না। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি গুগলি, খাবারটা খেয়ে যা। দেখেছেন তো দাদা, যতই ভাবি পুজো আর্চার দিন বকাঝকা করবো না, না বকা খেলে ওর হবেই না। আচ্ছা মিতুল, তোমাকে হাজারটা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, তোমার এত মাথা গরম করলে চলে? আর ও একটা বাচ্চা মেয়ে, বায়না তো করবেই। একটা কাজ করো, তুমি আমায় দাও, আমি খাইয়ে দিচ্ছি। আপনি? হ্যাঁ, আমি খাইয়ে দেবো। আমার মনে হয় মঞ্জুটাও খাইনি, ওর খাবারটাও দিয়ে দাও। আজকে আমার দুই মেয়েকে আমি খাওয়াবো, দাও। কিন্তু আরে কোনো কিন্তু না, এটুকু দায়িত্ব আমি নিতেই পারি, এটুকু আমি করতে পারি না? আচ্ছা ঠিক আছে, আপনি যখন নিজের দায়িত্ব নিলেন আমার আর কোনো চিন্তাই রইল না। থ্যাংক ইউ। দিদি ভাই। হ্যাঁ ও দিদি ভাই, বলছি তোমার সব রেডি? তোমার যা গলার আওয়াজ, মেয়েকে খাবার দিতে রাখছিলে, সারা বাড়ি টের পেয়ে গেছে। গুগলি খেয়েছে? কি করবো বলো তো, কোনো কথাই তো শোনে না, ওর জন্য সবকিছুতে দেরি হয়ে যায় আমার। আবার বায়না করেছে? আবার কি, কিছুতেই খেতে চাইবে না। তাও সুব্রতদা বললেন উনি নাকি নিজের হাতে খাইয়ে দেবেন গুগলিকে। একটু নিশ্চিন্ত হলাম। এদিকে তো সব কাজই মোটামুটি হয়ে গেছে, এবার একটু গঙ্গা জল দিয়ে পুরো ঘর ছিটিয়ে হাত ফাত ধুয়ে বরণ ডালাটা তৈরি করতে। ওহো, দুব্বর কথা তো ভুলেই গেছি, দেখেছো? চাপ বাবা। অলকা, এইটুকু সময়ের মধ্যে অলকা কোথায় গেল? দিদিভাই এটা কেন করলো? সুব্রতদার হাতে কেন দিল? এক্ষুনি ওকে আটকাতে হবে। ভালো মানুষের মুখোশ পরা শয়তান ওটা একটা। আজকে ওর পর্দা আমি ফাঁস করব। আমি আগেই সন্দেহ করেছিলাম যে ও আজকেই কিছু একটা করবে। এতদিন শুধু ঘাপটি মেরেছিল যাতে সবকিছু থিতিয়ে যায়। লোকটার মাথায় এত শয়তানি বুদ্ধি। আজকে ওর মজা আমি দেখাবো। আরে আস্তে আস্তে পড়ে যাবে তো, কি করছো? শুভ, আমাকে কোথাও যাবে না, এখানে দাঁড়াও তো। এত কিসের তাড়াহুড়ো? দাঁড়াও এখানে, চুপ করো। আমার একটু কাজ আছে শুভ, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আমার সামনে একটু দাঁড়াও। কিসের কাজ তোমার এত? আমাকে ছেড়ে চলে যাবে তুমি? পাত্তা ফাত্তা দাও, তোমার বর তো আমি নাকি? শুভ, আমি একটু পরেই আসছি, আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে যেতে হবে। তাহলে আসছি। দাঁড়াও এখানে। সবাইকে সময় দেওয়ার তোমার সময় আছে, নিজের বরের জন্য তোমার সময় নেই। अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। শুভ, ছাড়ো না। আমি তোমাকে বলছি না যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি বুঝতে পারছো না? আরে এত রিঅ্যাক্ট করার কি আছে? আমি তো জাস্ট ইয়ার্কি মারছি। শুভ, ইয়ার্কি করার জন্য না, উল্টো দিকে মানুষটার মানসিক অবস্থা বুঝে ইয়ার্কি করতে হয়। অলকা এরকম ভাবে চলে গেল কেন? প্রথমে একবার সোহাগ মা খাবে, তারপর আমার মঞ্জু মা খাবে। আহ বাবা, তোমার কি আর কোনো কাজ নেই নাকি? বললাম তো আমাকে দাও খাবারটা, আমি নিজেই খেয়ে নেবো। হ্যাঁ বাবা, আপনি শুধু শুধু আমাদের জন্য এত কষ্ট কেন করছেন? আপনি দিয়ে দিন না আমাদের, আমরা নিজে নিজে খেয়ে নেব। কেন, একদিন যদি আমার দুই মেয়েকে আমি খাইয়ে দিই, অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আর আমি জানি আমি না খাওয়ালে তোমরা কেউ খাবে না। এই মঞ্জু, মঞ্জু নে ধর 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 ধর। দুজনকে দুটো আলাদা থালা থেকে খাওয়াচ্ছে। গুগলির খাবারে কি কিছু মিশিয়েছে? না, কোনো রিস্ক নেওয়া যাবে না। এই খাবার গুগলিকে আর মুখে তুলতেই দেওয়া যাবে না। এক্ষুনি ছুঁড়ে ফেলে দেবো এই বিষ মেশানো খাবার। সুব্রতদা, সুব্রতদা বলছি, ওদের খাওয়ানো হয়ে গেলে তাড়াতাড়ি নিতে চলুন। হ্যাঁ, আমি আপনার খাবারটাও বেড়ে দিচ্ছি। সব আত্মীয় স্বজনরা তো আসা শুরু করে দিয়েছে।
হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আমার মেয়েদের মতো নই, আমি ঠিক সময় খেয়ে নেবো। আচ্ছা অলকা, তুমি কিছু বলবে? ও এই ব্যাপারেই বলতে এসেছিল, অলকা তোমাকে তখন থেকে পিসিমণি খুঁজে যাচ্ছেন। ওই ঠাকুরকে বরণ করবো যে শাড়িটা দিয়ে, সেটা তোমার ঘরে রেখেছিলাম না, ওটা কোথায় রেখেছো গো? কেউ খুঁজে পাচ্ছে না। বড়রের শাড়ি? হ্যাঁ, সকালে তোমাকে দিলাম না, চলো শিগগির ওটা দিতে হবে এক্ষুনি, নাহলে পিসিমণি খুব রেগে যাবে। এসো এসো দিদিভাই, আরে এসো না তুমি আমার সঙ্গে, এসো। তুমি বসে আছো কেন? খাও তোমরা। না 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 না, বুগলি হয়েছে মা বরণ? শুভ বিজয়া দশমী। না, এটা তো ওই সিঁদুর। কি সর্বনাশ! ওই সিঁদুরই আমার গালে মাখালো। এখান থেকে এক্ষুনি বেরোতেই হবে। আমি আসি মিতুল। হ্যাঁ, এই মনোরমা, কোথায় চললে? হ্যাঁ, বিজয়ার ভালোবাসা নেবে না নাকি তুমি? হ্যাঁ, শুভ বিজয়া। শুভ বিজয়া। না না করলে হবে, আজকে দিনে সবাই আমরা বাঁচবি তো। আমাকে না সিঁদুর দিও না। হ্যাঁ, আমার না সিঁদুর অ্যালার্জি আছে, আমি আসছি। হ্যাঁ। ও মিতুল মা, এই তো শুভ বিজয়া। গুগলিকে দি দেখি একটু। শুভ বিজয়া, গুগলিকে একটু ভালো করে দাও। নতুন বউ দেখি, আমার মেয়েটাকে একটু দি। শুভ বিজয়া। এই বেশি মাখাস না আমার মেয়েকে কিন্তু। শুভ বিজয়া, শুভ বিজয়া। চল চল চল, হ্যাঁ এই দিকটা চল। ও সরে দিদি। ঠাম্মি, আমি একটু সিঁদুর খেলে আসি। দূর পাগলি, সিঁদুর সদবা মানুষে খেলে, তুই বরং ওদের সাথে নাচ করতে যা। দেখিস সিঁদুর মাখিস না যেন। ঠিক আছে। মাগো, কতদিন পরে এই আনন্দ দেখতে পেলাম। পুজোর কটা দিন তো গুরু বোনের বাড়িতেই কাটিয়ে দিলাম। আজ যদি না আসতাম, তাহলে তো এই আনন্দটা আমার দেখাই হতো না। একে বৌমা, তুমি সিঁদুর মুছে ফেললে কেন? সিঁদুর যে বুঝতে নেই সধবাদের, তুমি জানো না? আসলে মা, মানে ওই সিঁদুরে আসলে আমার একটুখানি অ্যালার্জি বেরোচ্ছে, ওই জন্য ধুয়ে এলাম। মিতুল, মিতুল, সোহাগ, এই সঞ্জয়, কিছু একটা কর। কি হলো মিতুলের? কি হলো? হে কলিপ, হে কলি, চোখ খোলো না। কলিপ, অলকা চোখ খোলো। অলকা, পিসিমণি গো, ও পিসিমণি। সোহাগ, সোহাগ, তাড়াতাড়ি যা, জল নিয়ে আয়, মুখ ধুয়ে দিতে হবে সবার। মিতুল, কি ব্যাপার?
সবার একসাথে এরকম হচ্ছে কেন? অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স ডাকতে হবে, অ্যাম্বুলেন্স। কিন্তু বাবু একদম চিন্তা করো না, আমি দুটো অ্যাম্বুলেন্স ডেকে আনছি। দুটোই হবে না, অনেকগুলো লাগবে। ঠিক আছে, আমি দেখছি। মিতুল, ঠাকুর, ঠাকুরে তুমি কি করলে? ঠাকুরে তুমি কি করলে? মিতুল, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। সব ঠিক হয়ে যাবে মিতুল। মিতুল, মিতুল চোখ খোলো মিতুল। মিতুল, মিতুল তুমি কিছু বলবে? তোমার সামনে এটা কি করে হলো? তুমি রক্ষা করো, রক্ষা করো। মনোরমাদি, হ্যাঁ মিতুল, বলো না কোথায় সমস্যা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে বলো, আমাকে বলো। মনোরমাদি, মনোরমাদি সুস্থ আছেন? হাতে আগে জিনিসটা আসুক। এইবার খোলো। সারপ্রাইজ, কেমন লাগলো? আমরা ঘুরতে যাব? ইয়েস। খুব প্রেম মেরেছে না দুজনের? যত আমি ভাবছি এদেরকে আলাদা করে দেব, ততই এরা একে অপরের কাছে চলে আসছে। শুধু তুমি আর আমি। দেখো, বিয়ের পর থেকে তো অনেক রকম টেনশনই গেল। এবার চলো একটু পাহাড়ে ঘুরে আসি, মনটা ফ্রেশ হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি গিয়ে সবাইকে বলে আসি। হ্যাঁ, এক্ষুনি। আরে জানাবো। আরে এরকম আনন্দের জিনিস জানাতে দেরি করতে হয় নাকি? তুমিও চলো আমার সাথে, প্লিজ প্লিজ প্লিজ। এই তো খুব ভাবনা বরের সাথে তোমার। বেড়াতে যাবে তো দুজনে মিলে, আনন্দ করবে। খুব সুখ তোমাদের। যাওয়াচ্ছি আমি। না থাকবে আজ এই টিকিট, আর না হবে যাওয়া। কি আপনি এখানে? মানে আপনারা? হ্যাঁ আমরা। যা কাণ্ড তুমি করেছো, আমাদেরকে তো আসতেই হতো। আজ তোমার সব খেলা শেষ। অনেক দিন ধরে বেঁচে বেঁচে পালিয়েছো তুমি। আজ সব কীর্তি সবার সামনে ফাঁস হবে। চলো। মানেটা কি? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? ছাড়ুন, ছাড়ুন বলছি। লক্ষ্মী পুজো কাটলেই আমরা ব্যাগ গুছিয়ে টাটা। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না আমি। বাবা, এত দারুণ খবর। জামাই, তোমরা দুজন মিলে তখন সারপ্রাইজ দিয়ে দিলে আমাদের। হ্যাঁ, আর আগের বারে দার্জিলিং যাওয়ার সময় যেভাবে বাধা পড়লো না, এবারে সাউথের দিকটা ঘুরতে গিয়ে খুব ভালো করছো। একবারে তিরুপতিতে দর্শন করে আসি। অ্যাট লাস্ট আমি আর সঞ্চয়ন ঘুরতে যাচ্ছি। আচ্ছা গুগলি, বুঝেছি তোর খুব আনন্দ হচ্ছে, কিন্তু এবার একটু শান্ত হয়ে দাঁড়া, না হলে কিন্তু তুই পড়ে যাবি, তোর কিন্তু লেগে যাবে। মিষ্টি মিষ্টি, আজকে আমি কোনোভাবেই থামবো না। আজকে আমার সবচেয়ে বেশি খুশির দিন। গুগলি, তুই কি টিকিটটা পেয়ে সব আনন্দ এখানেই করে নিবি? ঘুরতে গিয়ে তো আনন্দ করতে হবে নাকি? আরে ঘুরতে যাওয়ার দিন তো আমি আনন্দে লাফাতে লাফাতে নাচতে নাচতে তোমাদের টাটা করে দিয়ে চলে যাবো। এতদিন বাদে গুগলির মুখে হাসি দেখে মনটা খুব ভালো লাগছে। আসলে আমিও অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু বাড়ির যা পরিবেশ ছিল, আর তাছাড়া এখন কাকুও নেই, আর সোহাগের ওপর একটা বিপদও কেটে গেছে, তাই ভাবলাম এবারে নিশ্চিন্তে যাওয়া যেতে পারে। এসো, ছাড়ো আমাকে, এসো আমার সাথে, ছাড়ো বলছি। কি বলছিলি সঞ্চয়ন? বিপদ কেটে গেছে বলছিলে না? বিপদ এখনো কাটেনি সঞ্চয়ন। কি হলো মিতুল? মঞ্জুষার হাত এভাবে ধরে রেখেছো কেন? ছাড়ো। মা, কি হয়েছে? আপনি দিদিকে কিসের জন্য ব্লেম করছেন? আচ্ছা, ও যদি কোনো ভুল করে থাকে। ভুল নয় সঞ্চয়ন, ও অপরাধ করেছে। অপরাধ? কি অপরাধ? দিদি, তুই কি করেছিস? দুই বাড়িতে এতদিন অবধি যা কিছু আনন্যাচারাল হচ্ছিল সবকিছু ও ঘটিয়েছিল। দিদি, এই কথাগুলোর মানে কি? তুই কি সত্যি কিছু করেছিস? তাহলে ওনারা এই কথাগুলো বলতে পারছেন কি করে? কি রে বল, তুই বলে দে সব কথা মিথ্যে। তুই আমার দিদি হয়ে কেন আমার ক্ষতি চাইবি? তুই বলে দে তুই এগুলো করিসনি। সুপ্রতীক বাবুকে আমরা ভুল বুঝেছিলাম সঞ্চয়ন। হতে পারে সুপ্রতীক বাবু অন্য অপরাধে অপরাধী,
কিন্তু এতদিন ধরে সুপ্রতীক বাবু আমার গুগলিকে মারার চেষ্টা করেনি, করেছে মঞ্জুষা। মিতুল, আমার মনে হচ্ছে কোথায় তুমি একটা ভুল করছো। যদি ভুল হতো আমার থেকে খুশি আর কেউ হতো না মাসিমা, কিন্তু সমস্ত ঘটনা, সমস্ত প্রমাণ সবকিছু তাই বলছে মঞ্জুষাই আসল দোষী। মিতুল, কি হচ্ছেটা কি? কি তখন থেকে উল্টো পাল্টা কথা বলছো? তোমায় কে বলেছে? কে বলেছে ও সব করেছে? চুপ করে আছো কেন বলো? তোমার কেন মনে হচ্ছে এতদিন ধরে গুগলিকে যা যা কষ্ট দিয়েছে সব মঞ্জুষাই করেছে? কেন মনে হচ্ছে বলছি, আমি সবকিছু প্রথম থেকে সবাইকে বলছি, তাহলে সবাই সবটা বুঝতে পারবে। যেদিন সঞ্চয়নের সাথে গুগলির বিয়ে ঠিক হয় সেদিন থেকে মঞ্জুষা আমার গুগলিকে পছন্দ করতো না। সঞ্চয়ন, তুমি সেই কথা নিশ্চয়ই জানো। হ্যাঁ জানি, কিন্তু সেটা কখনোই এই পর্যায়ে যাওয়ার মতো তো নয়। পৌঁছেছে, এই পর্যায়ে পৌঁছেছে, কারণ তোমার দিদি শুরু থেকেই গুগলিকে বারবার ভয় দেখাচ্ছিল আর ওকে মানসিকভাবে নির্যাতন করেছে। শুধু তাই নয়, আমার গুগলিকেও পিষে পিষে মেরে ফেলতে চেয়েছিল। বিয়ের দিন রাত্রে ও গুগলির কাছে গেছিল গুগলিকে ভয় দেখাতে। পিতুলা, তুই জানতিস না যে বিয়ের পরে আস্তে আস্তে সমস্ত বিশ্বাস ভেঙে যায়, একে অপরের থেকে দূরে সরে যায়, তারপরে একে অপরকে ঠকাতে শুরু করে। মঞ্জু এ কথা বলেছে? হ্যাঁ, শুধু এটা বলেনি, আরো অনেক কিছু করেছে। কি করেছেন শুনবে মাসিমা? নিজেরাই তো দেখলে, বুঝলে যে ও স্বাভাবিক নয়, কিন্তু তাই বলে ও ক্ষতিকর নয় মিতুল, ক্ষতিকর নয়। আর পাঁচটা সাধারণ মানুষের মতো ওরও রাগ আছে, হিংসে আছে, কিন্তু ও সেই রাগে হিংসে ও নিজেরই ক্ষতি করে। কিন্তু ও এরকম করে কেন? মানে কিসের থেকে এই ব্যাপারটা ওর মধ্যে এসেছে সেটা বোঝার চেষ্টা করেননি? পরিস্থিতি, বেআই পরিস্থিতি, পরিস্থিতি ওকে এইরকম বানিয়ে দিয়েছে। নইলে আমার মেয়েটাও কিন্তু আপনাদের সোহাগের মতো এইরকমই ছটফটে ছিল। দোষ শুধু একটাই, ভালোবাসার বড্ড কাঙাল আমার মেয়েটা। কোনোদিন তো সেভাবে কারোর ভালোবাসা পেল না তো। আচ্ছা দাদা, কবে থেকে এই সমস্যাটা স্টার্ট হয়েছে? ছোট থেকে। বড় দিদি হিসেবে দুই ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করেই বড় হয়েছে। না পাওয়ার হতাশাও তার সাথে বড় হয়েছে। ভেবেছিল বিয়ের পর ভালোবাসা পাবে, সংসার পাবে, কিন্তু সেটাও হলো না। আর ততদিনে ওর মানসিক অবস্থা যে পর্যায়ে পৌঁছয় সেটা আর কন্ট্রোল করার জায়গায় ছিল না। দিনকে দিন বেড়েই চলেছে। আর সেই জন্যই গুগলি আর সঞ্চয়নের মধ্যে ভালোবাসা ও প্রথম থেকেই সহ্য করতে পারতো না। গুগলিকেও হিংসে করতো, তাই তো? না না অলকা, হিংসে না, হিংসে না, আফসোস বলতে পারো। জানো মিতুল, ও মাঝে মাঝেই আমাকে এসে বলতো যে সোহাগকে সোহাগের বাড়ির লোকেরা কত ভালোবাসে, আদর করে, সোহাগের খেয়াল রাখে। আর আমি সংসার করতে পারিনি বলে এ বাড়ির লোকেদের আমার প্রতি এত রাগ। আমি কি এ বাড়ির লোকেদের কাঁধে বোঝা? পড়াশোনায় ভালো ছিলাম না বলে তোমার রাগ। ভাইরা পাত্তা দিত না, আমার মাথায় বুদ্ধি নেই বলে। সবার কাছেই আমি ফেল না, কেউ কেউ আমায় ভালোবাসে না গো। মেয়েটার ভেতরে এত কষ্ট জমে, বাইরে থেকে কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারেনি। বুঝেছিলাম কলি, সেই জন্যই বিয়ে দিয়েছিলাম, যাতে ও নিজের মনের মানুষের সাথে ভালো থাকে। আমার জামাইও ছেলে হিসেবে খুবই ভালো ছিল। তাহলে ওর বিয়েটা টিকলো না কেন? তার মা বাবা ভালো ছিল না, আমার নাতনির উপর খুব অত্যাচার করতো। অত্যাচার করেছিল? আপনারা অভিযোগ করেননি? পুলিশে জানাননি কিছু? জামাইয়ের জন্য যায়নি। জামাই মানুষ ভালো হলো, তার নিজের শীত দ্বারা বলতে কিছু ছিল না। তুমি একবার হিসেব মিলিয়ে দেখো, ম দিয়ে নাম শুরু ও বাড়িতে আর একজনই আছে, মনোরমা দি। আমিও তো সেটাই ভাবছি। ও বাড়িতে সবাইকে আমরা সন্দেহ করেছি,
সুব্রত দা থেকে শুরু করে চন্দ্রানিদি কাউকে বাদ দিই, কিন্তু কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। প্রতিটা মানুষকে সন্দেহ করেছি, শুধু মনোরমা দিকে ছাড়া। আর সেই সুযোগেই মনোরমাদি নিশ্চিন্তে আমার মেয়েটা আমি ভাবতেই পারছি না, আমার ভাবলেই কিরকম বুকটা ভয় কেঁপে উঠছে। ওকা আর বুক কাঁপলে চলবে না দিদি, অনেক খেলা খেলে নিয়েছে, এবারে আমাদের মুখোমুখি দাঁড়িয়ে ফিরিয়ে দেওয়ার পালা। আমি এখনো মানুষ চিনতে এতটা ভুল করি লোকা, আমি এত বড় ভুল করলাম। আমি সেই মানুষটার ভরসায় আমার মেয়েকে ওই বাড়িতে পাঠালাম, এমনকি কালকেও গুগলি মনোরমাদের সঙ্গে ওই বাড়িতে একাই ছিল। ঠাকুর, তোমার অশেষ কৃপা, আমার মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়নি। কে জানে, হয়তোবা কোনো ক্ষতি করে দিয়েছে মনোরমা। আর কিচ্ছু করতে পারবে না দিদি ভাই, অনেক খেলে নিয়েছে। এবারে যখন আমরা মনোরমাদি সম্পর্কে নিশ্চিত হয়ে গেছি, এক্ষুনি সাবধান করতে হবে। ওকে আর কিছুতে ওই বাড়িতে যেতে দেওয়া যাবে না। লোকা, চলো এক্ষুনি। সুব্রত দা, বলছি গুগলি কোথায়? ও তো এই ঘরের দিকে এলো না। সে কি, ও তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। বেরিয়ে গেল মানে? কোথায় বেরিয়ে গেল? কই, আমাকে কিছু জানায়নি তো। না, আসলে ওই মনোরমা ফোন করেছিল, বলল যে খুব দরকার। আমার মনে হয় ওই এই সময়টা তো আমাদের বাড়িতে পুজো হয়, সেই বিষয়েই ডেকে পাঠিয়েছে। যেটার ভয় পাচ্ছিলাম, এ তো সেই সর্বনাশটাই ঘটলো। বলে বাবা, আমার গুগলিকে রক্ষা করো বলে বাবা, মনোরমা দিদি যেন ওর কোনো ক্ষতি না করতে পারে। কি হয়েছে বলো তো মিতুল, মানে কোনো দরকার ছিল? না না, কোনো দরকার ছিল না। দিদি ভাই, তুমি একবার গুগলিকে ফোন করো তো। দিদি ভাই, হ্যাঁ, গুগলির ফোনটা তো এখানে। এ বাবা, দেখেছো তাড়াহুড়োতে মেয়েটা ফোনটা ফেলে চলে গেছে। তোমরা আজ যা শুনতে চলেছ, এ কথা আমি কোনোদিন কাউকে বলিনি, কেউ জানতও না। কিন্তু এখন মনে হচ্ছে এই কথাটা তোমাকে জানানো খুব দরকার, নাহলে হত্যা পরি হয়ে যাবে এই বাড়ি। আপনি শান্ত হন তো, আপনি শান্ত হন। শান্ত হয়ে ধীরে ধীরে বলুন কি হয়েছে, আমরা কিছু বুঝতে পারছি না আপনার কথা। মিতুল, তুমি জানো আমার বড় ছেলে সুব্রত আমার বড় আদরে। ও একটি মেয়েকে ভালোবাসতো, সে ওকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর থেকে ও একেবারে ভেঙে পড়েছিল, বিয়ে করবে না বলেছিল। কিন্তু আমি আমার ছেলেকে এরকম ভেঙে পড়া কি করে দেখতে পারি বলো তো? তো আপনি কি করেছিলেন মাসিমা? ওই সময় ঠাকুরের দয়া মনোরমার সঙ্গে সুব্রত সম্বন্ধটা আসে। আমি তোড়জোড় করেছিলাম, বিয়ে দিয়েছিলাম, এবং ওরা দুজন দুজনকে ভালোবেসেছিল। ওরা খুব ভালো ছিল, আমরা শান্তি পেয়েছিলাম। এটা তো ভালো কথা, এতে তো সমস্যার কিছু দেখছি না। সমস্যা তো একটা হয়েছিল বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর। কেন, কি সমস্যা হয়েছিল? বিয়ের প্রস্তুতি পুরো দমে চলছে, তখন একটা উড়ো চিঠি পাই, তাতে লেখা মনোরমা নাকি খুনি। উড়ো চিঠি? খুনি? মাসিমা, চিঠিটা কে পাঠিয়েছিল জানতে পেরেছিলেন কিছু? না, সেটা আমি অত গুরুত্ব দিইনি। আমার মনে হয়েছিল হিংসুটে মানুষের তো অভাব নেই, তাই মনে হয় বিয়ে ভাঙার জন্যে কেউ বোধহয় ওই রকম একটা উদ্ভট কথা বলেছিল। তাছাড়া
এসব কথা কানে গেলে আমার ছেলেটাও তো মনে বড় কষ্ট পাবে, তাই এসব ভেবে আমি কথাটার জলঘোলা করতে চাইনি, কথাটা আমি চেপে যাই। তাহলে এতদিন পর আমাদেরকে কেন জানাতে এলেন? তখনও বুঝিনি। আমার নাতির প্রথম পক্ষের বউ যখন মারা গেল তখনও বৌমাকে নিয়ে আমার কোনো সন্দেহ মনে জাগেনি। ওর মারা যাওয়াটা নেহাতি দুর্ভাগ্য বলে মেনে নিয়েছিলাম, কিন্তু আমাকে ধাক্কা দেয় আমার নাত বউ সোহাগের অসুস্থ হয়ে পড়ার ঘটনায়। কেন মাসিমা, আপনি কি অস্বাভাবিক কিছু দেখেছিলেন মনোরমাদির ব্যবহারে? শুধু আমি কেন, সবাই সব দেখতে পাচ্ছে, বুঝতেও পারছে। তুমি সুস্থ মেয়ে আমাদের বাড়িতে বউ করে পাঠালে, আর সেই মেয়ে এতটাই অসুস্থ হয়ে পড়লো যে তার প্রাণ সংশয় হয়ে গেল। আমিও তো সেই উত্তরের খোঁজেই ছুটে চলেছি। আমার মেয়েটাকে বাঁচাতেই হবে। হ্যাঁ, সে তো বাঁচাতেই হবে। শোনো মিতুল, আমি কিন্তু তোমাদের সঙ্গে আছি। আপনি আশীর্বাদ করবেন যেন আমার মেয়েটা একেবারে সুস্থ হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারে। হ্যাঁ, আর যেটা বলতে আসা, এই ঘটনার কারণেই সেই চিঠিগুলোর কথা আমার নতুন করে আবার মনে আসছিল। আমি জানি না তোমরা ওকে নিয়ে কতটা কি বুঝতে পারো, তবে আমি কিন্তু বড় বৌমাকে সন্দেহের ঊর্ধ্বে কিছুতেই রাখতে পারছি না। ওর পক্ষে অসম্ভব নয় এমন কিছু করার। আপনি নিশ্চিত মনোরমা দিয়ে এই কাজ করেছে? আমি নিশ্চিত হতে পারছি না, কিন্তু আমি বলি কি, তোমরা একটু চোখ কান খোলা রাখো, বুঝে পা ফেলো, আর একটু খোঁজ খবর নাও। আমি আসি। অলকা, আসল অপরাধী কি সেটা বের করতে গিয়ে তো একের পর এক রহস্য বেরিয়ে আসছে, কিন্তু এই অন্ধকারের কোনো তল পাওয়া যাচ্ছে না। আরো কত গভীরে যেতে হবে আমাদের? যতই গভীরে হোক না কেন, আমি এর শেষ দেখেই ছাড়বো দিদি ভাই। আমাদের আর সময় নষ্ট করলে চলবে না, ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। কি করবে তুমি? আচ্ছা দিদি ভাই, মনোরমাদি একবার গল্প করতে করতে বলেছিল না মনোরমাদির বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি? বাপের বাড়ি বেলগাছিয়া। হ্যাঁ, বেলগাছিয়া বলেছিল একবার। বেলগাছিয়া, রাইট। দিদি ভাই, আমাকে এক্ষুনি একবার ফোন করতে হবে একটা। কাকে ফোন করবে ও? কি করতে চাইছে অলকা? মনোরমাদি এমন কি করেছিল যে আপনি নিজের দাদা হয়ে মনোরমাদিকে এতটা অপছন্দ করেন? এত রাগ আপনার? এই যে বললেন আপনার মেয়ের প্রাণ সংশয় হয়েছে ওর জন্যে, আমি জানতাম ও নিজেকে বদলাবে না, আর সেই জন্যই ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। মানে মনোরমাদি কি আগেও এরকম করেছিল? ছোট থেকে ও বরাবরই এরকম, বরাবরই ও ভীষণ লোভী। ও যেটা চায় সেটা না পেলে ওর মাথা ঠিক থাকে না, আর সেই লোভ এতটাই চূড়ান্ত যে মানুষকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে গিয়ে তবেই থামবে। তা আপনারা তখনই ওকে থামাননি কেন? প্রথমে বুঝতে পারিনি, তখন ওর বয়স অল্প ছিল, আর নিজের বোন বলে হয়তো কিছুটা ইগনোরও করেছিলাম, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা যেখানে যাচ্ছিল, কোনো জিনিস চেয়ে না পেলে চুরি করা শুরু করেছিল ওই বয়সেই। মনোরমাদি চুরিও করতো? বললাম না, ও কার্যসিদ্ধির জন্য সব কিছু করতে পারত। প্রথমে ছোটোখাটো জিনিস দিয়ে শুরু করেছিল। আমার বউ আমাকে প্রায়ই বলতো যে ওর লিপস্টিক, সাজার জিনিস, কানের দুল ও না বলেই নিয়ে নেয়, বেসিক্যালি চুরিই করে। তারপর মনোরমার লোভ বাড়তে বাড়তে আমার বউয়ের গয়নার দিকে পড়ে। ওই সাজগোজের জিনিস, গয়নার ওপর ওর বরাবরই খুব লোভ ছিল। গয়নার ওপর লোভ? সবই তো মিলে যাচ্ছে।
তারপর তারপর কি হয়েছিল দাদা? তারপর আর কি, ওই লোভ বাড়তে বাড়তে ও আরও ডেসপায়ার্ড হয়ে গেল, আরও গয়না সরাতে লাগলো। আমার বউও তকে তকে ছিল, একদিন হাতে নাতে ধরে ফেললো ওকে। সেদিন বাড়িতে বাবা মা ছাড়া অন্য আত্মীয় স্বজনরাও ছিল। সবার সামনে আমার বউ ওকে বকাঝকা করে, খুব কান্নাকাটি করেছিল। আমরা ভেবেছিলাম যে প্রথমবার ভুল করে হয়তো অনুতপ্ত, আর করবে না, কিন্তু তারপর যা করলো। চুপ করে গেলেন যে, তারপর কি হয়েছিল? কি করেছিল মনোরমাদি? আমাদের বাড়িতে তখন আসবাব পালিশের কাজ চলছিল। ঘরের বাইরে ভেতরে স্পিরিটের জার রাখা ছিল, আর সেটাকেই কাজে লাগিয়ে মনোরমা, কি হলো? দরজা দিলি কেন? কি রে, দরজা খোল। দরজা দিয়ে কি করছিস? দেখ, আমি কিন্তু বাইরে এলে তোকে খুব বকবো। দরজা খোল বলছি। মনোরমা, কি করছিস? কি পাগল হয়ে গেলি নাকি? মনোরমা, দরজা খোল। দেখ, আমি কিন্তু তোর দাদাকে ডাকবো। মনোরমা, কেন করছিস এরকম? পাগল হয়ে গেছিস নাকি? দরজাটা খোল না। কি রে? বাঁচাও, 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 বাঁচাও আমাকে। আমার অতীত নিয়ে এত উৎসাহ তো ভালো না। তাহলে কি মিতুল এখন আমাকে টার্গেট করছে? আমার পরিবারের সবাইকেই তো একে একে সন্দেহ করা হয়ে গেছে। এবার কি তাহলে শেষমেশ আমার কাছে এসেছে? এত সহজে তুমি আমার মুখোশ খুলতে পারবে না। এত বছর ধরে সংসার করে আমার স্বামী, আমার ছেলে মেয়ে, কেউ আমার আসল চেহারাটা জানতে পারলো না, আর তুমি জেনে ফেলবে? কিছুতেই পারবে না, কিছুতেই জানতে দেব না আমি। যে আমার অতীত নিয়ে নাড়াঘাটা করে আমার বর্তমানকে ঘাঁটতে চাইবে, তার বর্তমান ভবিষ্যৎ আমি ছাড়খাড় করে দেব। বড্ড বেশি বার বেড়েছ না তুমি? নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছো যে তুমি নিজেই এখন আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। আমার শিকড় অবধি পৌঁছবে না তুমি? তাহলে তো এবার তোমাকেই শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। দিদিভাই, দিদিভাই, দিদিভাই ওঠো না দিদিভাই। ইন্দ্রবাবু কল করেছেন, আপনি কথা বলুন, আমি মিতুলকে দেখছি। আপনি এটা ধরুন। হ্যালো দাদাভাই, আমি অলোকা বলছি। দাদাভাই, দিদিভাইয়ের শরীরটা না খুব একটা ভালো নেই, মানে চিন্তার কিছু নেই, দিদিভাই একটু ফেইন্ট হয়ে গেছে। দাদাভাই, তুমি ইমিডিয়েটলি বকুলতলায় চলে এসো। গুগলির শ্বশুর বাড়িতে কে গুগলির এত বড় সর্বনাশ করছে সেই ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে গেছি। দাদাভাই, তুমি এসো। দিদিভাই, দিদিভাই, দিদিভাই ঠিক আছো তুমি? দিদিভাই ওঠো, ওঠো দিদিভাই, উঠে বসো।
অলকা, তোমাকে এত করে বারণ করা সত্ত্বেও তুমি কোনো কথা শুনবে না। আজকে মিতুল অজ্ঞান হয়ে গেছে, অন্য কিছু তো হতে পারতো। মিতুল, তুমি ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক থাকতেই হবে আমাকে। যে আমার গুগলের এত বড় সর্বনাশ করতে চাইছে, তার মুখোশ না খোলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না, আমি মরতেও পারবো না। মিতুল প্লিজ কিছু কথা বলো না, আমি থাকতে তোমাদের কিচ্ছু হতে দেবো না। আচ্ছা বাদ দাও, বলছি অলকা, তোমরা বকুলতলা কেন এসেছিলে, কি কারণে বলো? দাদাভাই, যে আমাদের আসল অপরাধী তার অতীতের শেখর এই বকুলতলাতেই পাওয়া গেছে। হ্যাঁ, সে আর কেউ নয়, মনোরমাদি। মনোরমাদি? কি বলছো কি তোমরা? যা বলছি ঠিক বলছি, আমরা সবকিছু জানতে পেরে গেছি আজকে। মনোরমাদি আসল অপরাধী। মনোরমাদি ছোটবেলা থেকে একজন খুনি। ওনার দাদা আমাদের নিজে বলেছেন ওনার দাদার বউকে মনোরমাদি নিজের হাতে খুন করেছে। বলছো কি? মহিলাকে দেখে তো কিছু বোঝা যায় না, আর ফ্যামিলির বাকিরা তো সেসব কিছু বললো না। কেউ কিছু জানেই না তো বলবে কি করে? এটা মনোরমা চৌধুরীর এমন একটা ডার্ক পাস্ট যেটার জন্য ওর পরিবারও কিন্তু আলাদা হয়ে গেছিল। বাইরে থেকে একটা মানুষকে দেখলে বোঝা যায় নাকি যে তার মনের ভেতরে ঠিক কি চলছে? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, পাস্টে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন গুগলিকে টার্গেট করছেন কেন? তাতে কোনো উদ্দেশ্যটা কি? লোভ। লোভ। ওনার দাদা নিজে আমাদের বলেছেন ছোট থেকেই নাকি মনোরমাদি প্রচন্ড লোভী আর হিংসুটে ছিল, আর ওই লোভের কারণে নিজের দাদার বউকেও মেরে ফেলেছে। এখনো নিশ্চয়ই কোনো কিছু লোভী ওকে উস্কেছে গুগলি সর্বনাশ করার জন্য। লোভ? কিসের লোভ হতে পারে? মানে গুগলির কাছে এমন কি দেখেছেন উনি যে ওর প্রাণের পেছনে পড়েছে? সেটাই তো আমিও ভাবছি। আমি তো কোনোদিনও দেয়া ধোয়াতে বা কোনো আপ্যায়নে ত্রুটি রাখিনি, তাহলে কিসের এত লোভ মনোরমাদি? গয়না, গয়নার লোভ দিদি ভাই। গয়না? হ্যাঁ দাদা ভাই, আমি 100% শিওর যে গয়না লোভী মনোরমাদিকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আপনি এতটা শিওর কি করে হচ্ছেন ম্যাডাম? কারণ অসীমাদি, আমি ওনার চোখে মুখে দেখেছি গয়না ওই মহিলা খুব ভালোবাসে। দিদিভাই তুমি মনে করে দেখো, তুমি যখন গুগলিকে অতগুলো গয়না দিয়েছিলে ওই মহিলা ঠিক কেমন করছিলেন? লোভ একেবারে চোখ মুখ দিয়ে ঝরে পড়ছিল। হ্যাঁ তুমি ঠিক বলেছ লোকা, আমি খেয়াল করেছি সেদিন। আমি ভেবেছি উনি হয়তো খুব উচ্ছ্বসিত, খুব আনন্দিত, সে কারণে এতটা গুরুত্ব দিনই ব্যাপারটাকে। তাহলে ওনার যেটা পাওয়ার সেটা তো উনি পেয়ে গেছিলেন, কিন্তু ম্যাডাম তারপরেও উনি আবার গুগলিকে টার্গেট করবেন কেন? কারণ গয়নাগুলো পেয়ে মনোরমাদি খুব খুশি হয়েছিলেন, এটা ঠিকই, কিন্তু পরে সুব্রত দা যখন মনোরমাদিকে সেই সব গয়না ফিরিয়ে দিতে বললেন সেটা মনোরমাদির ভালো লাগেনি, আর সেই রাগ থেকেই হয়তো গুগলিকে টার্গেট করে নিয়েছে মারার জন্য। হ্যাঁ, আর কাল বিমলা মাসিমার সঙ্গে কথা বলার পর, উনি এতগুলো কথা বলার পর আমি আবার ওনার সঙ্গে কথা বলি। সঞ্চয়নের আগের স্ত্রীর বাড়ি থেকে ওনাকে এরকম প্রচুর গিফট আসতো, যেমনটা তোমরা দিয়েছিলে। হ্যাঁ, আর যবে থেকে গিফট আসা বন্ধ হয়ে যায় তবে থেকেই নাকি ওরও শরীর খারাপ শুরু হয়, ও অসুস্থ হতে শুরু করে। এটা কিন্তু ভালো প্ল্যান দিদি ভাই, এভাবে লোকটার কাছ থেকে সত্যিটা বের করা যাবে। আচ্ছা তাহলে ওয়েট করছি কেন, চলো বেরিয়ে পড়ি। না না, এইভাবে যাওয়া যাবে না। আমরা যদি এখন এইভাবে একসাথে যাই, এতজন নতুন ভক্ত, অপরিচিত ভক্ত দেখলে তো এমনি এমনি উনি সন্দেহ করবেন। দিদিভাই ঠিকই বলেছে, আগে আমরা যাই, ভেতরের কি অবস্থা দেখে আসি, পরে সবাই একসাথে যাব। না, একদম না। দেখো জায়গাটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস, তোমাদের আমি একা কিছুতেই ছাড়বো না। আমরা যা করবো একসাথে করব, যদি বিপদ হয় আমরা একসাথে ফেস করব। হ্যাঁ ম্যাডাম, কেন রিস্ক নিচ্ছেন? একে তো সাথে ফোর্স নিয়ে যাচ্ছেন না, তার উপর আবার সিভিল ড্রেস। অন্তত আমাদেরকে তো সাথে নিয়ে চলুন, কোনো প্রবলেম হলে আমরা ব্যাকআপ ফোর্স অ্যারেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তোমরা সবাই যখন এত করে বলছো, চলো সবাই একসাথেই যাই, ভেতরে গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। এইভাবে যাওয়া যাবে না অলকা, তাহলে আমাদের দেখলেই সন্দেহ করবে। তাহলে কিভাবে যাবে? মন্দিরে যখন যাচ্ছি মন্দিরের মতো করেই যেতে হবে।
মানে মন্দিরের মতো শাড়ি পরে, হাতে পুজোর থালা নিয়ে, চোখে ভক্তি নিয়ে। জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়। বাবা দিদি ভাই, আমরা শুধু শুধু কেসটাকে লম্বা করছি। সোজা থানা থেকে ফোর্স তুলে নিলেই হয়ে যেত। অলকা, কোনো প্রমাণ নেই আমাদের কাছে, আর দেখতেই তো পাচ্ছ কত ভক্তরা রয়েছে, ওনার সাপোর্টে অনেক লোক আছে। আমরা এইভাবে কিছু করতে পারবো না। দিদি ভাই, দেখে তো মনে হচ্ছে এটাই মন্দিরের এন্ট্রান্স। ভক্তদের সমাগম দেখে তো তাই মনে হচ্ছে। ভাগ্যিস বুদ্ধি করে আমরা এরকম শাড়ি পরে এসেছি। দেখছো না, সব মহিলারাই প্রায় একই রকম শাড়ি পরে আছেন। আমরা ধীরে মিশে যেতে পারবো। আর আমরা তো মিশতে পারবো না। হ্যাঁ, আর তাছাড়া এখানে আশেপাশে ওদের লোকজনও থাকতে পারে। তাহলে কি হবে ইন্দ্রবাবু? তোমরা না থাকলে তো আমরা অথই জলে পড়ে যাব। না না, তোমাদের কোনো ভয় নেই, তোমরা ভেতরে যাও। আমরা দুজনে এখানে অপেক্ষা করছি, শুধু শুধু আমাদের জন্য তোমরা ধরা পড়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো। আমরা এখানে বাইরেই অপেক্ষা করছি আর চারিদিকে নজরও রাখছি। যাও, তোমরা ভিতরে যাও। মিতুল, বলছি ফোনটা কাছে রেখো, যদি ভিতরে কোনো বিপদ হয় আমাকে সঙ্গে সঙ্গে কল করবে। তাহলে আমরা অনেকক্ষণ তো হয়ে গেল, মিতুল এখনো বেরোচ্ছে না কেন বলুন তো? সেটাই তো ভাবছি অসুমিদি, সব ভক্তরা তো বেরিয়ে এলো। আচ্ছা, ওদের কোনো বিপদ হলো না তো? বাবা, এবার তো আমার টেনশন হচ্ছে। কি ব্যাপার আপনারা এরকম এখানে তখন থেকে দেখছি ঘুরঘুর করছেন, ব্যাপারটা কি? হ্যাঁ, ওই ঘুরছিলাম, একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। কেন, কি করতে এসছেন এখানে? ও মা, মন্দিরে আবার কি করতে আসবো? পুজো দিতেই এসেছি। মন্দিরে তো ঢুকতে দেখলাম না আপনাদের, তাহলে পুজো দিতে এসে বাইরে কেন ঘুরছেন? মানে আমাদের একটু প্রবলেম ছিল, ওয়েট করছিলাম, এক্ষুনি যেতাম, যাচ্ছি। না গেলে আমরাই নিয়ে যেতাম, চলুন। মানে কোথায় যাব? কেন, মন্দিরের ভেতরে, ওখানে গেলেই তো সব সত্যিটা বেরিয়ে আসবে। এই রে, সর্বনাশ হয়ে গেল। এরা তো মনে হয় আমাদেরকে বুঝে গেছে। না না, আমরা দুজনে এদের হাতে কিছুতেই ধরা দেব না। ভিতরে মিতুল, অলকা আমাদের ভরসায় আছে, ওদের আরো বিপদ বাড়বে তাহলে। কি হলো, কথা কানে যাচ্ছে না? চলুন। দেখুন, আপনাদের বোধহয় কত ভুল হচ্ছে। আমরা ভোলে বাবার ভক্ত, আমরা যাব দর্শন করতে, এক্ষুনি যাব। বলছি অসীমাদি, চলুন চলুন চলুন। আয় আয়, বস। আরে এত সংকোচ কিসের? বস বস। তোরা যে জিনিসটা চাইছিস সেটা নিয়ে আমি এক্ষুনি আসছি। তোরা ততক্ষণ মায়ের নাম কর, আসছি। দিদি ভাই, আমরা একটু বেশি রিস্ক নিয়ে নিলাম না? এখানে কিন্তু অন্য কোনো ভক্ত নেই, আমরা কি একটু বেশি ভেতরে ঢুকে এলাম? যত ভেতরে ঢুকি না কেন, একবার যখন ঢুকেছি এর শেষ না দেখে আমি ছাড়বো না। মা কালী, আমায় শক্তি দাও, সাহস দাও আমায়। এই পাপীর পাপের ঘোড়া ভেঙে তবেই যেন আমি বেরোতে পারি। দিদি ভাই, আমার না ব্যাপারটা খুব একটা সুবিধে লাগছে না।
উনি তো আমাদের বাইরেই শিশিটা দিয়ে দিতে পারতেন, তার জন্য ভেতরে আনার কি দরকার ছিল? উনি হয়তো কাউকে বিশ্বাস করতে পারছেন না, উনি হয়তো চান না বাইরের কেউ জানুক, তাই। কেন? আস্তে অলোকা, বাইরের লোকজন জানলে কি হবে দিদি ভাই? চল চল দাদা ভাই, চল ইন্দ্রবাবু, দাদা ভাই, কি হয়েছে? কি হয়েছে ইন্দ্রবাবু? ইন্দ্রবাবু, অসীমাদি, অসীমাদি, এ কি ইন্দ্রবাবু? অসীমাদি, কি হয়েছে? অসীমাদি, কি হলো? আপনার চোখ খোলো। অসীমাদি, চোখ খুলুন। দরজা বন্ধ করলেন কেন? দরজা খুলুন, দরজা খুলুন বলছি। কে আছেন এখানে? দরজা খুলুন। দিদি ভাই, দরজা বন্ধ করলো কেন? বুঝতে পারছি না কিছু। আর ইন্দ্রবাবুর এবার কি হলো বলো তো? অসীমাদি, ইন্দ্রবাবু, অসীমাদি, ইন্দ্রবাবু, অসীমাদি, অসীমাদি, চোখ খুলুন। অসীমাদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না অলোকা, কি করবো বলো তো এখন? ইন্দ্রবাবু, অসীমাদি, ধোঁয়া, ধোঁয়া কোথা থেকে আসছে? দিদি ভাই, দরজা খুলুন, দরজা খুলুন। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই,